গল্প শুরু করার আগে তোমরা কে কোথা থেকে দেখছো জানিয়ে যাও। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর বাঁশবন। পূর্ণিমা হলেও মেঘে ঢাকা আকাশে সব কিছু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। সুরেন দ্রুত পায়ে হাঁটছিল, তার চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। মাঝে মাঝে সে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাচ্ছে আর নিজের মনে মনে বিড়বিড় করে কি যেন বলছে। দূর বাবা, কেন যে এত রাতে রাজি হলাম আসতে। আকাশটার যা গতি, মনে তো হচ্ছে এখনই ঢেলে বৃষ্টি নামবে। একটু আগে তো সব ঠিকঠাক ছিল, আর মেঘগুলো যে কোথা থেকে আসে না হঠাৎ। সে হাঁটার গতি বাড়ানোর চেষ্টা করে, কিন্তু কাদা লেগে গতি তার কমে গেল। এতে সে ভীষণই বিরক্ত হয়ে বলে উঠল, উফ, এই কাদাগুলো যেন পায়ে চুম্বকের মতো একেবারে আটকে আছে। আরো তাড়াতাড়ি হাঁটতে হবে। অভিরূপের বোন সম্পার জন্মদিনের উৎসবে এতক্ষণ থাকাটাই ভুল হয়েছে। বলতেই পারতাম এত রাত্রে আর ফিরবো না, কিন্তু অভিরূপও কম না। নিমন্ত্রণ করে ডেকে আনলো সেই, আর সামান্য এগিয়ে দেওয়ার কথাটাও মনে হলো না তার। নিদিন পক্ষে একটা সাইকেল দিতে কি আপত্তি ছিল? কথাটা ভাবতে ভাবতে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পাশের বাঁশঝাড়ের ভেতর থেকে একটা দমকা বাতাসের ঝাপটায় মট করে একটা ডাল ভেঙে পড়ল। সুরেন চমকে উঠল, তার বুকের ভেতরটা ধড়ফড় করছিল। সে মনে মনে বলল, আরে বাবি, এটা কি ছিল? বাতাসের শব্দ নাকি অন্য কিছু? না না না, নিশ্চয়ই বাতাসই হবে। এই রাস্তায় এই সময় কেউ হাঁটার সাহস করবে না। শুধু আমি কি একা বীরপুরুষ নাকি? আচ্ছা, বাঁশবনটা কি একটু বেশি ঘন ঘন লাগছে না? দিনের বেলায় এগুলো তো এত ভয়ানক লাগে না। সে পকেট থেকে নিজের ছোট্ট টর্চটা বার করে জ্বালল। টর্চের আলোটা খুব দুর্বল। সে দ্রুত আলোটা এদিক ওদিক ঘোরালো, কিন্তু সন্দেহজনক কিছুই তার চোখে পড়ল না। এদিকে আকাশটা যেন আরো ঘন কালো হয়ে আসছে। একটা ঝটকা ঠান্ডা হাওয়া এসে সুরেনকে ছুঁয়ে গেল। বাঁশবনের পাতাগুলো সরসর করে এক অস্বস্তিকর শব্দ করে তুলল। মাগো, পরিবেশটা দেখছি একদম পাল্টে যাচ্ছে। দূরে একটা ছোট্ট মেঘও দেখেছিলাম, সেটা কখন যেন পুরো আকাশটাই গ্রাস করে নিয়েছে। মনে হচ্ছে কে যেন কালো চাদর বিছিয়ে দিয়েছে সেখানে। আমি ওই সারার মধ্যে এটা কিসের গন্ধ? রক্তের মতো গন্ধ যেন। শ্মশান পথের আশেপাশে এই শব্দগুলো কেমন যেন হঠাৎ জ্যান্ত হয়ে উঠেছে বাবা। আর কত দূর যে যেতে হবে কি জানে। এর চেয়ে ওই দূরে যে একটা খিরিস গাছ দেখা যাচ্ছে, কিছুক্ষণ তার গড়ির নিচেই ঠেস দিয়ে বসে একটু বিশ্রাম নিয়ে নি। শরীরটা ক্লান্তিতে একেবারে জুড়িয়ে গেছে গো। সে গাছটার নিচে এসে ঠেস দিয়ে বসে পড়ল। ঠিক সেই সময় তার কানে ভেসে এলো এক ভারী কর্কশ কণ্ঠস্বর। বাবু, বাবু, এই গাছের নিচে রাত্রি যাপন করা কিন্তু ঠিক নয়। কণ্ঠস্বরটা যেন গাছের পাশ থেকে বা নিচ থেকে আসছে বলে মনে হলো তার। সুরেন চমকে উঠল, তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ভয়ে কাঠ হয়ে গেল। ধীরে ধীরে মাথা তুলে আশেপাশে তাকালো সে। না, কেউ নেই। কাঁপা কাঁপা গলায় সে বলল, কে কে কথা বলছেন? কে ওখানে? এই রাতে আধার গনালে মানুষ থাকে না বাবু।
তাদের জায়গায় যারা আসে তারা কেউ মানুষ নয়। সুরেন আতঙ্কিত কণ্ঠে বলল, কে 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 বলছেন আপনি? কে আছেন? সামনে আসুন বলছি। বাবু, একবার পিছনে ঘুরে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। সে ধীরে ধীরে ঘাড় ঘোরালো। টর্চের ক্ষীণ আলোয় যা দেখল তাতে তার গলা শুকিয়ে গেল। তার ঠিক পেছনে একটা পুরানো শাল জড়িয়ে একজন লম্বা গরমের গাড়োয়ান দাঁড়িয়ে আছে। পাশে একটা ভাঙাচোরা গরুর গাড়ি, সামনে দুটো কঙ্কালসার গরু বাঁধা। গাড়োয়ানের মুখটা শালের আড়ালে দেখা যাচ্ছে, কিন্তু তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সুরেন ভয় পেয়ে চিৎকার করতে চেয়েও পারল না, গলা রুদ্ধ হয়ে গেছে তার। তার এই অবস্থা দেখে গাড়োয়ান মৃদু হেসে বলল, ভয় পেয়েছেন নাকি বাবু? ভয় পাবেন না, আমি তো এই পথেরই পথিক। কত রাত বিরেতে এমন পথিক পার করেছি। বলুন না, কোথায় যাবেন? এত রাতে একা থাকা ঠিক নয় একেবারে। এই রাস্তা আপনার গ্রাম অব্দি আপনাকে যেতে দেবে না, কি বুঝলেন? হ্যাঁ। সুরেন তখন অনেকটা সামনে উঠেছে। হাঁপাতে হাঁপাতে বলল, আমি 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 সুরেন। আমার বাড়ি নদীর ওপারে গ্রামে। আমি ওই আমার বন্ধুর বাড়ি থেকে ফিরছি। নদীর ধারের গ্রাম? ও, চিনি সে রাস্তা। অনেক রাত হয়েছে বাবু, মেঘও ঘনিয়েছে আকাশে। আপনার এতটুকু পথ আর হাঁটতে হবে না। আসুন আসুন, গাড়িতে উঠে আসুন দেখি, আমি আপনাকে একেবারে গ্রামের মোড় পর্যন্ত পৌঁছে দেব। আসুন, চলে আসুন। সুরেন আর কিছু না ভেবেই রাজি হয়ে গেল। গরুর গাড়ি চলতে শুরু করলো। সুরেন লক্ষ্য করল গাড়োয়ান যে পথ দিয়ে নিয়ে যাচ্ছে সেটা তার চেনা পথ নয়। এই পথে ঘন গাছপালা আরো অনেক বেশি, আর রাস্তা ক্রমশ সংকীর্ণ হচ্ছে। কোনো লোকালয়ের চিহ্ন পর্যন্ত নেই সেখানে। সুরেন উৎকণ্ঠিতভাবে জিজ্ঞেস করল, এটা কোন দিক দাদা? এই রাস্তা দিয়ে তো আমাদের গ্রামে যাওয়া যায় না। এটা তো জঙ্গলের দিকে যাচ্ছে। গাড়োয়ান কোনো উত্তর দিল না। তার সবচেয়ে আশ্চর্য লাগলো সুরেনের এই ভেবে যে গরুগুলো বহুক্ষণ ধরে চলছে বটে, কিন্তু তাদের মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। যাই হোক, বাড়ি ফেরার চিন্তায় ক্লান্ত হয়ে সুরেন নিদ্রার ঘোরে ডুবে গেল। এখন বেশি কিছু ভেবে আর লাভ নেই। কিছুক্ষণ কেটে গেল এইভাবে। হঠাৎ গাড়োয়ান গরুর গাড়িটা একটা জায়গায় থামিয়ে দিল। জায়গাটার চারপাশে শুধু কাটা ঝোপ আর বিশাল গাছের সারি। দূরে কোথাও একটা আলোর বিন্দুও নেই। গাড়োয়ান ধীর স্বরে বলল, এই তো এসে গেছেন বাবু, নেমে পড়েন দেখিনি। এসে গেছি? কোথায়? এখানে তো কোনো গ্রাম নেই, চারিদিকে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। এই আপনি কি এত রাত্রে আমার সঙ্গে মশকরা করছেন না? গাড়োয়ান মৃদু হেসে বলল, মশকরা নয়, মশকরা নয় বাবু। এবার নামুন দেখি, এখান থেকেই আপনার নিজের পথ। বাকিটা পথ আপনাকে হেঁটেই যেতে হবে। হ্যাঁ। সুরেন নিতান্ত বাধ্য হয়েই ভয় ভয় ভাবে নামল। তারপর মরিয়া হয়ে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন আমাকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেবেন। এখন এই অন্ধকারে আমি যাবো কোথায়? গাড়োয়ান শান্ত গলায় বলল, চিন্তা করবেন না,
আপনি পথ চলুন, আমি আপনার পিছু পিছু আসছি। আমি যতক্ষণ আসি কেউ আপনাকে বিরক্ত করবে না। আপনি শুধু সোজা পথ ধরে এগিয়ে যান দেখি। হ্যাঁ। এই কথা শুনে সুরেন কিছুটা আশ্বাস পেল গাড়োয়ান তার পিছনে থাকবে। এই ভেবেই সে কিছুটা সাহস সঞ্চয় করল। না, সে আর দেরি না করে কাঁটা ঝোপ ঠেলে সামনে এগিয়ে যেতে শুরু করলো। কিছু দূর যেতেই তার নাকে এলো এক উৎকট গন্ধ। গন্ধটা বমি উদ্রেককারী, মনে হচ্ছে কোথাও কিছু পড়ছে। সে বিরক্ত হয়ে নিজের মনে বলল, বাবা, এ কিসের গন্ধ এলো এটা? আজ ওরা মাংসের মতো গন্ধ, মনে হচ্ছে কোথাও কিছু জ্বলছে নাকি। ঠিক তখনই পিছন থেকে একটা চাপা শব্দ ভেসে এলো। শব্দটা যেন জোরে জোরে কিছু চিবোচ্ছে। অস্বস্তিকর ভীতিকর একটা শব্দ। সে ধীরে ধীরে এক পা দু পা করে পিছনে ঘুরে দাঁড়ালো। কাঁপা হাতে টর্চের আলোটা পিছনের দিকে ধরল। কাঁপা কাঁপা কণ্ঠেই সে বলল, কে 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 ওখানে? কি কি বলছো তুমি? টর্চের আলোটা যখন গাড়োয়ানের ওপর পড়ল, রুবেনের মুখ থেকে অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। তার হাতে ধরা টর্চটা থর থর করে কাঁপতে লাগলো। সে দেখল তার থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে সেই লম্বা শাল জড়ানো গাড়োয়ান। শালটা সামান্য সরে যাওয়ায় তার মুখটা এখন আবছা দেখা যাচ্ছে। সে হাঁটু গেড়ে বসে আছে, আর তার হাতে ধরা একটা মানুষের রাত খাওয়া হাত। সেই হাত থেকে রক্ত চুমিয়ে চুমিয়ে পড়ছে, আর গাড়োয়ান বিভৎস উল্লাসে সেটা দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর মুখ থেকে বেরিয়ে এসেছে মুখের কোণে লেগে থাকা রক্ত। সে রক্ত লেহন করছে। গাড়োয়ান হেসে উঠে বলল, দেখলে তো বাবু, কেন বারণ করছিলাম পেছনে ফিরতে? গন্ধটা বড্ড উৎকট লাগছিল, তাই না? আজকোড়া মাংসর মতো। জানেন, কাউকে যখন জ্যান্ত চিবই তখন এমনি গন্ধ বেরোয়। হ্যাঁ, আপনার বন্ধু অভিরূপ একটু আপত্তি করছিল বটে। অভিরূপের নাম শুনে স্তম্ভিত হয়ে গেল সুরেন। সে অবাক হয়ে বলল, অভিরূপ মানে মানে তুমি কি? গাড়োয়ান দাঁত বের করে বলল, আরে আমি তো তাকে আপনার কাছে যেতে দিলাম না। একা পেয়ে খুব মজা করে খেলাম। আপনাদের মতো তরতাজা মানুষের রক্তে আমার যে বড্ড রুচি। সে এক পা এগিয়ে এলো সুরেনের দিকে। তার ছায়াটা সুরেনকে পুরোপুরি গ্রাস করে নিল। আপনাকে নিষেধ করেছিলাম বাবু, একবার সিধু গাড়োয়ানের গাড়িতে যে চড়ে তার বেঁচে থাকার দিন ফুরিয়ে আসে। এই পথ এখানেই শেষ নয়, এই পথের শেষেই আছে 50 বছরের এক পরিত্যক্ত কবরস্থান। ওই কবরেই আপনার স্থান হবে। সুরে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বেরোলো না। গাড়োয়ান আবার হেসে উঠতে লাগলো। চিৎকার করে কোনো লাভ হবে না।
এখানে কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না। সে দ্রুত সুরেনের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সুরেন প্রস্তুত ছিল। মৃত্যুর আসন্নতা জেনেও নিজেকে বলল, না না, সে কাঁটা মরতে পারি না আমি। ছোঁয়া ভেদ করে আমাকে দৌড়াতে হবে, পাগলের মতো শুধু ছুটতে দৌড়াতে লাগলো। হবে। গাছের ডালপালা দৌড়াতেই তার হবে। মুখ আঁচড়ে দিচ্ছে, পায়ে কাঁটা ফুটছে, কিন্তু সে থামলো না। তার একমাত্র লক্ষ্য ওই ভয়ানক গাড়োয়ান আর তার গরুর গাড়ি থেকে দূরে সরে যাওয়া। পেছন থেকে ভেসে এলো সেই গর্জন। দাঁড়ান বাবু, কতক্ষণ আর দৌড়াবেন? এই পথ থেকে কেউ পালাতে পারে না, আমি আসছি। আমি আসছি। ওটা কি? আলো নেই। হয়তো কোনো ভাঙা বাড়ি। না 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 না। ওটা কি আমাকে দেখতেই হবে। সে দ্রুত গতিতে সেই ভাঙা স্তম্ভগুলোর দিকে এগিয়ে গেল। কিছু দূর যেতেই আবার সেই উৎকট গন্ধটা তার নাকে এলো। এবার সে দেখল ওটা কোনো বাড়ি নয়, একটা বিশাল কবরস্থান। চারিদিকে ভাঙা দেওয়াল, হেলে পড়া সমাধি ফলক আর বহু দূর পর্যন্ত গাছপালা বিস্তৃত। কবরস্থান এইখানে? চাইলে না চাইলেও এই দিকেই চলে এলাম। এ ভগবান, এবার কি হবে? পেছন থেকে গাড়োয়ানের পদশব্দ আরো কাছে এসেছে। লুকোন বাবু, লুকিয়ে দেখান। এইখানে আপনি আমাকে কতক্ষণ এড়াতে পারবেন দেখি। সুরেন দ্রুত পায়ে কবরস্থানের ভেতরে ঢুকে গেল। সে নিঃশ্বাস আটকে প্রায় হামাগুড়ি দিয়ে সেই সমাধি ফলকের পেছনে আশ্রয় নিল। ঘন অন্ধকার এবার তাকে গ্রাস করল। ঢুকলেন তাহলে? এখানে কেউ আসে না বাবু, আর যারা আসে তারা কেউ আর ফিরে যায় না। এটা সিধু গাড়োয়ানের শিকারের জায়গা। গাড়োয়ানের আওয়াজটা যেন পুরো কবরস্থানের বাতাসটাকে কাঁপিয়ে দিল। ঠিক তখনই তার চাপা গমগমে আওয়াজ শুরু হলো। আওয়াজটা যেন মাটির গভীর থেকে আসছে। এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? মাটি মাটি কেন কাঁপছে? আওয়াজটা ক্রমশ স্পষ্ট হলো। গাড়োয়ান উচ্চ স্বরে উল্লাস করে বলল, জেগে ওঠ তোরা, জেগে ওঠ। আজ আমাদের জন্য নতুন শিকার এসেছে, যা রক্তপান আমরা সবাই মিলে করব। তোদের তোদের সিক্ত তৃষ্ণা মিটবে আজকে, জেগে ওঠ। গাড়োয়ানের কথার সঙ্গে সঙ্গে সুরেন দেখল চারপাশে পুরনো কবরগুলো নড়ে উঠছে। সমাধি ফলকগুলো কেঁপে উঠল। ওরে বাবা, এটা কি হচ্ছে এসব? ঠিক তখনই তার সামনে একটা কবরের ঢাকনা ধীর গতিতে কর্কশ শব্দে খুলে গেল। কবরের ভেতর থেকে প্রথম যে জিনিসটা বেরিয়ে এলো তা ছিল কেবল সাদা হাড়ের কঙ্কাল। চোখে কোনো তারা নেই, শুধু দুইটা কালো গহ্বর। এরপর একে একে আরো কয়েকটি কবর থেকে একইভাবে ঢাকনা সরে গেল। কতদিন রক্ত খাইনি। তাজা মানুষ, এই গন্ধে যে অর্ধেক তৃষ্ণা মিটে গেল। কতদিন রক্ত খাইনি। চারিদিক থেকে উঠে আসা কঙ্কালগুলো এক চোখে সুরেনের দিকে এগোতে শুরু করলো। তাদের ফাঁক ফোকর চোখগুলো অন্ধকারে বিভৎস ভাব করছিল। সুরেন যে সমাধি ফলকের পেছনে লুকিয়েছিল তার পাশ দিয়ে একটা কঙ্কাল উঁকি মারল। সিধু গাড়োয়ান আমাদের শিকার এনে দিয়েছে, এবারে আমাদের পালা। আমাদের পালা। কঙ্কালটা হাত বাড়ালো সুরেনকে ধরার জন্য। তার
তার আঙুলের শুকনো হাড়গুলো সুরিনের দিকে এগিয়ে আসছে। সুরিন চিৎকার করে বলল, আমাকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কি করেছি? আমাকে ছেড়ে দাও বলছি। গাড়োয়ান হেসে বলল, কিছুই করেননি বাবু, কিন্তু এই রাস্তা আর এটাই দিয়েও এবার মরো। সুরেন দেখল তার চারপাশ থেকে ঘেরাও করা হয়েছে। সে চোখ বন্ধ করল। ওই সময়ে বুকের কাছে উষ্ণতা অনুভব করল সে। সামনে থেকে বিকৃত কণ্ঠে একটা চিৎকার এলো, পবিত্র আলো, পবিত্র আলো কোথা থেকে এলো? উড়ে যাচ্ছি, উড়িয়ে দিল, পালাও পালাও এখান থেকে। বাদুলি থেকে তীব্র হলদেটে আলোর ঝলক কবরস্থানের অন্ধকারকে কয়েক মুহূর্তের জন্য সরিয়ে দিল। যেসব কঙ্কালগুলো সেখানে দাঁড়িয়েছিল তারা ছুটে পালালো। প্রতিটা নিজের মতো রাস্তা অবলম্বন করলো। সিধু দারোয়ান গর্জিয়ে বলল, আপনি বেঁচে গেলেন, ওই বাদুলিটা ছিল বলে আপনি বেঁচে গেলেন, কিন্তু কিন্তু আবার সুযোগ পেলে আমরা আসবো, তখন ঘাটটা মট করে ভেঙে দেবো একেবারে। আর কিছু মনে রইল না সুরেনের। সে ভারসাম্যহীন অবস্থায় মূর্ছা পড়ল। চোখ বুজে সে পড়ে রইল সেখানে। সুরেন, সুরেন, এ সুদিন, কি তুই ঠিক আছিস তো? সুরেন, এ সুদিন। অনেকবার ডাকিতে উঠে পড়ে সুরিন। তার চেতনা ফিরল। চোখ খুলে সে বলে, উফ, কি হয়েছে বল দেখি? আমার আমার মাথাটা এমন ভারী ভারী লাগছে কেন? হ্যাঁ, জ্ঞান ফিরল তাহলে? তোর জ্ঞান ফেরাতেই তো পাচ্ছিলাম না কিছুতেই। কাল রাতটা কি করলি বলতো? তোকে খুঁজে পেতে প্রায় যে সকাল হয়ে গেল। সুরেন ফ্যাল ফ্যাল করে অভিরূপের দিকে তাকিয়ে রইল। রাতের ভয়ঙ্কর স্মৃতিগুলো যেন দ্রুত সিনেমার মতো তার চোখের সামনে ভেসে উঠল। কি ওই তুই তুই বেঁচে আছিস? কিন্তু গারোয়ান, সে তো। অভিরূপ শান্ত কণ্ঠে বলল, আহা শান্ত হ, শান্ত হ, কি হয়েছে বলবি তো। সুরেন হাঁপাতে হাঁপাতে সবকিছু বলে দিল। অভিরূপ চুপচাপ তার কথা শুনল। সুরেন যখন থামল, অভিরূপ বলল, আমি জানি সুরেন, আমি সব জানি। জানিস মানে? কি জানিস তুই? ওই রাস্তাটা স্বাভাবিক নয়। ছোটবেলা থেকেই আমরা ওই জায়গাটা এড়িয়ে চলি। ওই গাড়োয়ানের কথা তুই যে বললি, সে ছিল সিধু গাড়োয়ান। অনেক বছর আগে গভীর রাতে ওই পথ দিয়ে কবরস্থানে যাচ্ছিল। তার গাড়িতে মৃতদেহ থাকতো আর কবর দেওয়া হতো। কিন্তু একদিন মরা নিয়ে সমাধি দিতে গিয়েও সে আর ফেরেনি। পরের দিন সকালে তাকে ওইখানেই মৃত অবস্থায় পাওয়া যায়। খুব নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল। যে মরাটা সে সমাধিস্থ করতে নিয়ে গিয়েছিল, সেই মরার হাতেই নাকি তার মৃত্যু হয়। গাঁয়ের লোক দেখেছে তার গলার কাছে ওই মরাটা দাঁত বসিয়ে রাখা অবস্থায় পড়েছিল, কিন্তু সিধু গাড়োয়ানের চোখ উল্টে পড়েছিল। মরার মুখে পৈশাচিক হাসি ফুটে উঠেছিল। সেই থেকে ওখানে আর কেউ যায় না, এবং ওই ঘটনার প্রায় 50 বছর কেটে গিয়েছে। আমি জানতাম তুইও গাড়োয়ানের পাল্লায় পড়বি, তাই একটু আগে তোকে খুঁজতে বেরিয়েছিলাম। সন্দেহ করে কবরস্থানে এসে দেখি তোর মাদুলির গুণে তুই বেঁচে আছিস ভাই, না হলে তোর মৃত্যু নিশ্চিত ছিল। সুরেনের গা শিউরে উঠল। সে বুকের মাদুলি আঁকড়ে ধরে ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম জানালো। অভিরূপ বলল, হ্যাঁ, আয় আয় আয়, তোকে বরং বাড়ি পৌঁছে দি। এখানে আর এক মুহূর্ত টাকা ঠিক নয়। চল চল চল, এখান থেকে বরং বেরিয়ে পড়ি। বাঁচলাম বাবা। নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্প এই পর্যন্তই।
আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে খুব শীঘ্রই। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখবেন জীবন্ত ছবির পর্দায়। নমস্কার।